প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক নিহত, ভোটের হার এবার সর্বনিম্ন। দৈনিক সমকালের শিরোনাম, ভোটের ফারাক ইভিএমের চেয়ে ব্যালটে বেশি, ডলারের দাম লাগাম ছাড়া ব্যয় বাড়বে জীবনযাত্রায়। দৈনিক যুগান্তরের শিরোনাম, এমপিদের ভোট কোথায়, উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ, কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি। কালের কণ্ঠের শিরোনাম, ভোক্তার উপর চাপ আরও বাড়বে, ডলারের দাম বৃদ্ধি, চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বৈমানিকের মৃত্যু। কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ডলারের মূল্য বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে, এক মাসে বজ্রপাতে 81 জনের প্রাণহানি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এক দশকের সবচেয়ে কম ভোট, আজিজ মোহাম্মদ ভাইসহ 3 জনের যাবজ্জীবন, 25 বছর পর সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের রায়। খবরের কাগজের শিরোনাম, বিনিয়োগ ব্যাহত হবে, বাড়বে ব্যবসার খরচ, 139 উপজেলায় ভোট পড়েছে 36.18%। মানব জমিনের শিরোনাম, ডলার নিয়ে খোলা বাজারে লুকোচুরি। দেশ রূপান্তরের শিরোনাম, কেন এক পরিবার বারবার। জয়জয়দেনের শিরোনাম, ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই, তিস্তা প্রকল্প অর্থায়ন করতে চায় ভারত। কালবেলার শিরোনাম, গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস। সময়ের আলো শিরোনাম, ডলারে ঝুলছে ভাগ্য, রাফায় গণহত্যার রাস্তা বাতলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজকের পত্রিকার শিরোনাম, অস্ত্র কিনতে ইয়াবা পাঠাচ্ছে বিদ্রোহীরা। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, ডলার যেন সোনার হরিণ, তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারত। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, অস্থির ডলার বাজার। আপনি শিরোনাম শুনলেন, আমি যদি শেষ শিরোনামটি নিয়ে একটু কথা বলতে চাই। ডলারের দাম লাগাম ছাড়া, ব্যয় বাড়বে জীবনযাত্রায়, কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি, ডলার মিলছে খুবই কম। দৈনিক যুগান্তরেও আপনার একটা রিপোর্ট করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি। ধন্যবাদ আপনাকে। আসলে ডলার নিয়ে একটা হযবরল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। এর অন্যতম কারণ ধরেন এর প্রভাব যেটা পড়েছে, মূল্যস্ফীতি মারাত্মকভাবে বেড়েছে। আমাদের আশেপাশের দেশগুলোতে মূল্যস্ফীতির হ্রাস কোভিড পরিস্থিতির পর, যুদ্ধকালীন পরিস্থিতির পর যেভাবে টেনে ধরেছে, আমরা সেটা করতে পারি নাই। বিশেষ করে খাদ্যে তো আমাদের মূল্যস্ফীতি প্রায় 15% কাছে গিয়ে দাঁড়িয়েছে, যেটা অবিশ্বাস্য এবং অস্বাভাবিক। ডলারের দাম আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছি। মাঝখানে দেখেন ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি গত 2 দিন আগে যেটা হলো যে 1 লাফে 7 টাকা, এটা একটা অস্বাভাবিক বৃদ্ধি। অনেকে বলেন যে এই বছরের মাঝামাঝি নাগাদ ডলার 150 ছাড়িয়ে যেতে পারে। আল্লাহ না করুন। তো তাই যদি হয় তাহলে মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ ডলারের দাম যত বাড়বে, প্রতিটি জিনিসের দাম বাড়বে। বিশেষ করে আমদানি পণ্যের দাম তো বাড়বেই, আমদানি পণ্যের যে দাম বাড়বে, তেলের দাম বাড়বে, অন্যান্য দাম বাড়বে, সব কিছু মিলে আপনি রেমিটেন্সটা হয়তো বেশি মানুষ পাঠাবে, যে ঠিক আছে, তো টাকার যদি মূল্য না থাকে তো সেই রেমিটেন্স দিয়ে আপনি কী করবেন? আরেকটি বিষয় যে ডলার, আমরা জানি যে এই মুহূর্তে এখন পর্যন্ত পৃথিবীতে ডলারই নিয়ন্ত্রণ করছে সব কিছু। আপনি অস্ত্র বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, ডলার দ্বারা এখন প্রভাবিত সারা বিশ্ব। এই ডলারের প্রভাব যতক্ষণ পর্যন্ত না ভেঙে দিতে পারবেন, বিকল্প কারেন্সি আপনি তৈরি করতে পারবেন এবং প্রতিযোগিতায় নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ডলারের আধিপত্যটা থাকবেই। এবং এই আধিপত্য থাকলে সেখানে আপনি রাজনীতি নিয়ন্ত্রণ করছে, সেখানে সামরিক তন্ত্র নিয়ন্ত্রণ করছে, সেখানে সরকার নিয়ন্ত্রণ করছে, দেশ নিয়ন্ত্রণ করছে শুধুমাত্র ডলারের উপরে। আপনি দেখেন যে গাজায় ইসরায়েল যে আক্রমণটা করছে এখন,
সেখানে এই পর্যন্ত কত বিলিয়ন ডলারের অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে তার হিসাব কি দিচ্ছে? আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে খালি বলছে সামরিক সহায়তা দিচ্ছি, আরও সামরিক সহায়তা দেবো, সামরিক ঋণ দিচ্ছি। এত ঋণের তো দরকার নাই। আপনি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছেন, যুদ্ধের মধ্যে ফেলে দিচ্ছেন, আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছেন, পৃথিবীর দেশে দেশে মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছেন। শুধুমাত্র 2টা যুদ্ধের কারণে সারা পৃথিবী এখন একটা নাজুক পরিস্থিতি, চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যে দেশ, যেগুলো মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ, সেই সব দেশের তো এখন ত্রাহি অবস্থান। তেলের দাম কোথায় গেছে? তো সব কিছু মিলে এই ডলারের প্যারালাল একটা কারেন্সি সারা বিশ্বে তৈরি করে নিয়ে আসতে হবে। যেমন জাতিসংঘের প্যারালাল একটা অর্গানাইজেশন দরকার। আপনি জাতিসংঘে একটা ছোট জগন্নাথ হয়ে গেছে। আপনি যেটাই গণতন্ত্রের জন্য, প্রকৃত গণতন্ত্রের জন্য আপনি যখনই কোনো পদক্ষেপ নেবেন, প্রকৃত মানবাধিকারের পক্ষে আপনি যখনই অবস্থান নেবেন, তখনই একটা ভেটো চলে আসবে। তো এই ভেটো পাওয়ার দিয়ে যদি আপনি নিয়ন্ত্রিত হয়, তো এই জাতিসংঘে 150টা দেশ, 170টা দেশ, 180টা দেশ সদস্য থেকে কি লাভ? ওই যে বললেন ছোট জগন্নাথ, কি লাভ আপনি বলেন? আপনি 140টা দেশে একটা পক্ষে ভোট দিচ্ছেন, একজন বলতেছে যে না ভেটো, হয়ে গেল, সব শেষ। তো এটা কোন অর্থে গণতন্ত্র? এটা কোন অর্থে গণতন্ত্র? চেক অ্যান্ড ব্যালেন্সে থাকাটা ভালো, কিন্তু আপনি যদি গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করেন, দুঃখিত, মানবাধিকারের বিপক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের ব্যালেন্স করেন, সেটা তো আমরা মানতে পারি না, সেটা তো মানা যায় না। আবার আপনি সভ্যতার বড়াই করবেন, আপনি মানবাধিকারের বড়াই করবেন, আপনি গণতন্ত্রের বড়াই করবেন। আপনি দেখেন আজকে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে কি পরিমাণ ভোগান্তির মধ্যে আমরা পড়েছি। দেশে দেশে আজকে পুরো আবহাওয়ার চিত্র পাল্টে গেছে। শীতে শীত নাই, গ্রীষ্মে গ্রীষ্মে নাই, বর্ষায় বর্ষা নাই, তা হচ্ছে না। আপনি সৌদি আরব, আজকে সংযুক্ত আরব আমিরাত বন্যায় ভেসে যাচ্ছে, আমরা পানি পাচ্ছি না। যুক্তরাষ্ট্রে দেখেন একের পর এক বন্যা, বছরে অন্তত 6টা বন্যা হচ্ছে, বন পুড়ে যাচ্ছে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, রক্ষা করতে পারছেন। তো আপনি এই দিকে যদি আপনি সেই আপনার পৃথিবীর অর্থ, আপনার অর্থটা যদি আপনি এই দিকে ব্যয় না করেন, না করে আপনি যুদ্ধে ব্যয় করেন, আপনি যুদ্ধে অস্ত্রের যোগান দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আপনি অস্ত্র দিয়ে দিচ্ছেন, বিলিয়ন বিলিয়ন ডলার আপনি হাসপাতালের জন্য দেন না কেন? ক্ষুধার্ত মানুষের জন্য দেন না কেন? মানুষকে পুনর্বাসিত করার জন্য দেন না কেন? এই পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ আপনি একর জায়গা আপনি দখল করে রেখেছেন, কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল আপনার কোনো জনসংখ্যা নাই, আর অন্যান্য জায়গায় জনসংখ্যা, মানুষ গিঞ্জি করে বসবাস করছে। অভিবাসন সমস্যাটা আপনি জোর করে আটকে রাখছেন। তাহলে এক বিশ্বের যে স্লোগানটা আমরা দিই, সেটা কি কথার কথা? আমার মাঝে মাঝে মনে হয় যে যখন কোনো নেতা বিশ্ব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক বিশ্বের স্লোগান তোলে, তখন আমার খুব হাস্যকর মনে হয়। আমার অনেকগুলো দেশের মানচিত্র চোখের সামনে ভেসে ওঠে, অনেকগুলো দেশের রাষ্ট্রনায়কদের মুখচ্ছবি আমার চোখের সামনে ভেসে। অনেক ধন্যবাদ। আমরা কি বলছি আর কি করছি। অনেক ধন্যবাদ। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। প্রথম দফায় উপজেলা নির্বাচনের ভোট হলো। এখন একটা ওই যে কে আগে কে পরে বা কি হলো, এর একটা খতিয়ান শুরু হয়ে গেল। ভোটের হার সর্বনিম্ন, আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী বিএনপির 7 নেতা, একটি পত্রিকার রিপোর্ট হয়েছে। উপজেলার প্রথম ধাপ বিএনপিতে স্বস্তি দুকুল হারালেন বহিষ্কৃতরা। তাহলে এই সামনের যে ভোট কি দাঁড়াবে? এবং ভোটের হার বোধহয় সম্ভবত সরকারিভাবে বলা হচ্ছে 36 কত আর কি। আপনাকে বলি, এই এখন একটা আসলে হেডলাইন হওয়া উচিত ছিল যে উপজেলা নির্বাচনে প্রধান 2 দলই জয়ী। কারণ বিএনপি স্বস্তি পাচ্ছে যে ভোটার কম হয়েছে, আওয়ামী লীগের স্বস্তি পাচ্ছে যে এই কারণে যে ওই নৌকা তো নাই, যা হয়েছে প্রার্থীরা নির্বাচন করেছে, যারা এসছে, যারা আসে নাই, আমাদের তো আর কোনো দায় নাই। নির্বাচন তো হলো, দলগতভাবে তো আওয়ামী লীগ কোনো দায় নিচ্ছে না, তো সেখান থেকে তাদের একটা স্বস্তি। অন্যদিকে বিএনপির স্বস্তি যে তারা একালের সর্বনিম্ন ভোটার কেন্দ্রে যাওয়ার যে তাদের যে আহ্বান, সেটা তারা নিশ্চিত করতে পেরেছে। আমরা বলেছি বলে যায়নি। তো এদিক থেকে 2 দলেরই জয় লাভ হয়েছে। আর যদি পরাজয়ের কথা বলেন, 2 দলেরই হেরেছে এই কারণে যে আসলে আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের চর্চা যদি করি, সেই গণতন্ত্রের চর্চাটা নিরবিচ্ছিন্ন হওয়া উচিত।
নিরবিচ্ছিন্ন গণতন্ত্রের চর্চা তো আমরা বাংলাদেশে করতে পারি নাই। 75 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মধ্য দিয়ে আমাদের এখানে সামরিক শাসন, অবৈধ শাসন, অগণতান্ত্রিক শাসন, নানা রকম কিসিমের শাসনের মধ্য দিয়ে আমাদের বহু বছর আমাদের গেছে। একটু যদি আপনাকে থামিয়ে দেই, দৈনিক যুগান্তরে আপনারা রিপোর্ট করেছেন, শিরোনাম করেছেন যে ফল বিশ্লেষণ যুগান্তর প্রশ্ন তুলেছে যে এমপিদের ভোটটা গেল কোথায়। হ্যাঁ, সেই কথা আমি আসছি। তো নিরবিচ্ছিন্ন গণতন্ত্রের চর্চা করতে পারি নাই, জনগণকে গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করতে পারি নাই। আর সাম্প্রতিক সময়ে তো নির্বাচন বর্জনের একটা সংস্কৃতিও প্রায় গড়ে উঠেছে। এই সংস্কৃতি থেকে আমরা যদি বেরোতে না পারি, জনগণকে যদি ভোটমুখী করতে না পারি, ভোট সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা কি প্রকৃত গণতন্ত্রের যাচাই বাছাইটা কিন্তু করতে পারবো না। সেই দিকে কি আমরা যাচ্ছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যেই জাতীয় নির্বাচনে অনেক বাধা বিপত্তি ছিল, হবে কি হবে না এটা একটা অনিশ্চয়তা এক ধরনের মানুষের ছিল, একপক্ষীয় মানুষের ছিল, কিন্তু তার মধ্যে নির্বাচন কিন্তু হয়েছে এবং সেখানেও কিন্তু ভোট কাস্টিং একটি বেশি হয়েছে। আমরা কি ভেবেছি যে স্থানীয় সরকার পর্যায়ে যেহেতু এখানে দল নাই, অনেকে দাঁড়িয়েছেন, অবাধে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে, একাধিক প্রার্থী ছিল, কাজেই প্রত্যেক প্রার্থীর সমর্থক আসবে, ভোটাররা আসবে, তাহলে ভোট সংখ্যা বাড়বে, এটা ছিল সাধারণ ধারণা আমাদের। কিন্তু আমাদের ধারণা তো ভুল প্রমাণিত হয়েছে। আমরা জাতীয় সংসদ যে পরিমাণ ভোটার ভোট দিয়েছেন, স্থানীয় সরকার পর্যায়ে সেই পরিমাণ ভোটারকে আমরা সম্পৃক্ত করতে পারি নাই। তাহলে ভবিষ্যতে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। ভোটারের সংখ্যা কি আরও কমবে? দ্বিতীয় ধাপের অপেক্ষায় থাকেন আপনি। আপনি দেখেন দুই একটা জায়গায় কোথাও কোথাও 17% ভোট পড়েছে, 17% খালি, দিনের পর দিন ভোট কেন্দ্র খালি। সারাদিন সকাল থেকে প্রিজাইডিং অফিসার অন্যান্য যারা আছেন তারা বসে বসে গল্প করেছেন, তো কাজ নাই, ভোটার নাই। ভোটার নাই এরকম একটা ভোট দুঃখজনক। আবার এটা যে এই প্রসেসটাকে তো আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি এমন জায়গাটা আমি তৈরি করলাম যে হ্যাঁ আমি আজকে ক্রেডিট নিচ্ছি যে ভোটাররা তো যাচ্ছে না, কিন্তু আমি যখন নির্বাচনে যাব তখন কি আমি নিশ্চয়তা দিতে পারবো যে সব ভোটার আসবে? ভোটারদের মধ্যে যদি একটা অনীহা সৃষ্টি হয় ভোটের প্রতি, প্রার্থীদের প্রতি, রাজনীতির প্রতি, আজকে রাজনীতি কতজন রাজনীতিবিদ আপনার প্রকৃত অর্থে জনপ্রতিনিধি হয়ে আসছেন আপনি হিসাব করেন। আমি তো বলি আরোপিত সমস্ত আরোপিত জননেতা এখন আমরা পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রে। হঠাৎ করে কোত্থেকে চলে আসলো, ইউরোপ থেকে চলে আসতেছে, নানা জায়গা থেকে চলে আসতেছে, অতিথি হয়ে চলে আসতেছে, এবং সেখানে হয়তো তারপরে আমরা তাদের পেয়ে যাচ্ছি, টিকিট নিচ্ছে, নির্বাচিত হচ্ছে, সংসদে বসে যাচ্ছে, তারপরে উপজেলায় বসে যাচ্ছে, অন্যান্য জায়গায় হয়ে যাচ্ছে। তো এরকম যদি আমি মনে করি যে আমি জনগণের ম্যান্ডেটটা বড় কথা না, আমি মনোনয়ন পত্রটা পাবো কিনা সেটা বড় কথা, যে কোনো মূল্যে, তাহলে তো এই প্রসেসটা, যে প্রসেসটার কথা আমরা বলি, সেই প্রসেসটা অব্যাহত থাকবে না। অনেক ধন্যবাদ। একটা দুঃখজনক সংবাদ আজকের পত্রিকায় আমরা দেখলাম এবং আলোচনা করতেই হয়। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। অবশ্যই এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত। একটা আমাদের উদীয়মান একজন দেশপ্রেমিককে আমরা আসলে হারিয়েছি। এর আগেও প্রশিক্ষণ এরকম বিমানের আরও 2-4টি ঘটনা ঘটেছে। এটা আমাদের আসলে দেখা দরকার যে প্রশিক্ষণের যে বিমানগুলো, এগুলো সম্পর্কে মনে হয় আমাদের আরও যত্নবান। আমি জানি না, হয়তো এগুলো আধুনিক যান্ত্রিক ত্রুটি, যাই হোক, আমরা চাই না যে জাতীয় ঘটনা আর ঘটুক আর কি। এবং এই পরিবারটি তো আসলে আমি যদ্দূর দেখেছি যে পরিবারের একমাত্র সন্তান, বিবাহিত, তার সন্তান আছে। হ্যাঁ, আমার আগে আমার সন্তান চলে গেল। এই বেদনা, এই দুঃখ আসলে এটা কাটান না। আমরা দুঃখ প্রকাশ করি, সহমর্মিতা প্রকাশ করি এবং নিশ্চয়ই তার রুহের মাগফিরাত কামনা করি। অনেক ধন্যবাদ। সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের রায় হলো আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন। কিন্তু আমি আরেকটি রিপোর্ট নিয়ে কথা বলতে চাই। তিস্তা প্রকল্প নিয়ে আমাদের চীনের সাথে একটু কথা হচ্ছিল এবং উত্তর অঞ্চলের যে তিস্তা, সেটা নিয়ে কথা। চীন আগ্রহ প্রকাশ করেছে, আগেই জানি আমরা, কিন্তু এবার দেখা গেল যে ভারত অর্থায়নে আগ্রহ প্রকাশ করলো। কি হবে? ভূ রাজনৈতিক কারণে আমরা একটা ভালো অবস্থানে বাংলাদেশ আছে, এতে কোনো সন্দেহ নাই।
যে কারণে এখন বাংলাদেশ নিয়ে একটা কানামাছি ভোভো খেলা চলছে, আমরা লক্ষ্য করছি। এটা আমরা খুব দূর থেকে লক্ষ্য করছি, এটার ভেতরে তো আর আমরা ঢুকতে পারি না, কিন্তু আমরা অনেক দূর থেকে দেখি। এবং এটা তারই একটা বহিঃপ্রকাশ, কারণ আমরা ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। কারণ ধরেন মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের যেই সহযোগিতা করেছে সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয়, আমরা সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং সেই বন্ধুত্বটা আমরা আজীবন বজায় রাখার চেষ্টা করি। তো প্রতিটি দেশের আবার স্বাধীনতা, স্বাধীন সার্বভৌমত্ব একটা অবস্থান আছে, একটি স্বার্থ আছে। তো সেক্ষেত্রে এখন বাংলাদেশ, ভারত বলেন, রাশিয়া বলেন, অন্যদিকে চীন বলেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, উপরিকাঠামোগতভাবে আমরা একরকম দেখি, ভেতরে আরেক রকম দেখি। তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গেই নিশ্চয়ই মানে বিষয়টি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।